আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা জীবনে বলেছিল যে সায়নী বলেছিলেন, সায়নী তুমি যদি চুরি করো তাহলে তুমি অনেক উপরে যাবে, এবং তুমি যদি চুরি করাটা ভালোভাবে রপ্ত করতে পারো তৃণমূল কংগ্রেস সবসময় তোমার পাশে আছে। কারণ তৃণমূলে চোর চিটিং বা চরিত্রহীন লম্পট ছাড়া আর কেউ তৃণমূল করতে যায় না। এই সেই সায়নী ঘোষ, যার মুখের ভাষা কোনোরকম কোনো গুন্ডার থেকে কম কিছু নয়, এবং ইনি সনাতন ধর্মকে বারবার বিকৃত করার চেষ্টা করেছেন। প্রতিবারে তিনি কিন্তু মঞ্চে উঠে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাছাড়া বিজেপির অন্যান্য নেতাদেরকে চরমভাবে আক্রমণ করতে থাকেন। তার মুখের ভাষা বা তার বলার ধরন এগুলো কোনো অংশে একজন মহিলার পক্ষে সম্ভব নয়। তাই এনার মতো একজন শিক্ষিত মহিলাকে আজকে ধনেপাতা দিয়ে বাড়বো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। একা রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে হয়। হ্যাঁ, মমতা ব্যানার্জি এই কথাটাও বলেছিলেন যে একার দ্বারা রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে করতে হবে। তাহলে সায়নী ঘোষকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে যাদবপুরের মতো জায়গায়, যেখানে ইউনিভার্সিটিতে এই যে গন্ডগোলগুলো হচ্ছে, এগুলো তাহলে কেন হচ্ছে? সিপিএম বিজেপি এদের সাথে তৃণমূলের কেন এত বিচ্ছেদ বা বিভাজন কেন? পশ্চিমবঙ্গে যদি একার দ্বারা রাজনীতি না হয়, যদি পশ্চিমবঙ্গের মানুষের কথা তোমরা ভাবো, তাহলে পশ্চিমবঙ্গের ছেলেপুলেদের চাকরির জন্য তোমরা কী ব্যবস্থা করলে? ভাতার ব্যবস্থা করলে? মমতা ব্যানার্জি এটাও বলেছিলেন যে যতদিন পর্যন্ত তোমরা ভোট চাইতে যাবে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, বিভিন্ন রকমের এই যে ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি, সেগুলো মানুষের কাছে কাছে গিয়ে বলতে থাকবে, দিলেই মানুষ তোমাদেরকে ভোট দেবে। মাদারের বাচ্চা। কাউকে বাদ দিয়ে রাজনীতি করবো এই কথা কোনোদিন ভাববে না। যত এগোবে দেখবে সঙ্গে মানুষ জুড়ছে, সবাই একসাথে আসছে, জানবে সেদিন সার্থক হয়েছে। সায়নী ঘোষ, এবার তার সম্পর্কে কিছু বলি। সায়নী ঘোষ তিনি এগোচ্ছেন, মানুষ তার সাথে আছে, কিন্তু কটা দিন আগে এই সায়নী ঘোষ শিবলিঙ্গ বিকৃত করে একটা মোটামুটি মানুষের নজরে এসেছিলেন। সেখান থেকে তিনি প্রচুর কটাক্ষের শিকার হয়েছিলেন, এবং তারপর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এগোচ্ছিলেন যে তখন সায়নী তার সাথে জুড়েছিলেন। এবার সায়নীর সাথে অনেক চোর চিটিংবাজ জুড়েছে, এরকম করেই রাজনীতি এগিয়ে চলেছে। এবারে বলি যে এত এত যে সেলিব্রিটিরা তারা কেন রাজনীতিতে আসছে? এরা নিজেদের ফ্যাশন শো দেখানোর জন্য বা এনারা নিজেদেরকে বাইরে অনেক ধনী প্রমাণ করার জন্য প্রচুর পরিমাণে টাকা লোন নিয়ে থাকেন গভর্নমেন্টের ব্যাংকের থেকে। এগুলো শোধ করতে না পারলে এনাদের হাতে সবসময় কাজ থাকে না। এবারে এগুলো শোধ না করে এনারা ঘুরে বেড়ান, এনাদের যে ধনী দেখানোর একটা প্রয়াস সেটা চালিয়ে যান। তখন কি হয়? তখন যখন ব্যাংক এনাদেরকে নোটিশ দেয় তখন এনাদের কাছে আর কোনো উপায় থাকে না তৃণমূলে জয়েন করা ছাড়া। এনারা ভালো করেই জানেন যে তৃণমূলে জয়েন করলে এনাদের টাকা আসতেই থাকবে, এবং সেই টাকা নিয়ে এনারা কিন্তু সব লোনগুলো শোধ করে দেবেন, বা কোনো রকমের ব্যাংকের ম্যানেজারকে একটুখানি ধমকে ওই টাকাগুলোকে কোনো রকমে দমিয়ে রাখার চেষ্টা করেন। এটাই হচ্ছে তৃণমূলে জুড়ে যাওয়ার উপায়, আর কিচ্ছু নয়। शाबाश बेटा, बहुत बढ़िया। কাউকে ছেটে কাউকে বাদ দিয়ে किसी का हक मार के किसी को दगा दे के मीर जाफर बन के कभी आप जिंदगी में आगे नहीं बढ़ सकते। এই কথাটা মুখ্যমন্ত্রী যদি অভিষেক ব্যানার্জিকে বোঝাতেন তাহলে কিন্তু ভালো হতো। কারণ পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির যে উত্থান বা তার বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে মালিক হওয়া, সেটা কিন্তু একসময় অধিকারী ফ্যামিলির ছিল, আর একসময় পার্থ চ্যাটার্জির ছিল। পার্থ চ্যাটার্জিকে মোটামুটি একটুখানি ফাঁসিয়ে দিয়ে তাকে বার করে দিলেন। তৃণমূলের শুভেন্দু অধিকারী তাকেও মোটামুটি নারদা স্টিং অপারেশনে সেখানে ফাঁসালেন। এরকম করে বহু জায়গায় তিনি কিন্তু সবাইকে ফাঁসিয়েছেন। তারপরে তিনি এখন তৃণমূলের মালিক হয়েছেন। এই কথাটা যদি অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি ছোটোবেলা থেকে বুঝে আসতেন না, তাহলে আজকে হয়তো তৃণমূলকে মানুষ চোর না বলে অনেক ভালো বলতো। আসলে এদেরকে ভালো বলতে গেলে ভালো মানুষদেরই অপমান করা হবে, আর কিচ্ছু না। অভিষেক ব্যানার্জি যতদিন থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন ততদিন থেকে কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে, সেই সঙ্গে চোর চিটিংবাজ জুয়াচুরি ভালোই বেড়েছে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে পুরো ভালোভাবে লুট করা হয়েছে, চাকরি লুট করা হয়েছে, রেশনের চাল লুট করা হয়েছে, গরু পাথর সব কিছুই লুট করা হয়েছে, বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এগুলোই হচ্ছে মানুষের প্রতি প্রকৃত উন্নয়ন। তুমি যত এগোবে, মানুষ তোমার সাথে যখন এগোবে, পেছন থেকে দেখবে সব কিছু খালি হয়ে গেছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যান। তাছাড়া পশ্চিমবঙ্গে যদি এত এত কোম্পানি এসে থাকে, পশ্চিমবঙ্গের মাত্র যদি 15 লাখ না 17 লাখ লোক তারা বাইরে গিয়ে কাজ করে পরিযায়ী শ্রমিকের, তাহলে বেকার ভাতা চালু করার কি দরকার ছিল? কারণ পশ্চিমবঙ্গে তো অনেক কাজ, পশ্চিমবঙ্গের বাইরে পর্যন্ত কেউ যায়নি। একটা কথা হচ্ছে এটাই, আমার সাদা মনে একটাই প্রশ্ন, আজকে এই যে বেকার ভাতা চালু হয়েছে, সেই ভাতাটা দেওয়া হবে কাদেরকে? পশ্চিমবঙ্গে তো বেকারই নেই, কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি দারিদ্র সীমার নিচ থেকে সবাইকে বার করে এনেছেন, বেকারত্ব কমিয়েছেন প্রায় 46% উপরে। তাহলে পশ্চিমবঙ্গে এই টাকাগুলো কিসের জন্য দেওয়া হচ্ছে? মানে যাতে আর কেউ না পড়ে বা পড়া নিয়ে আর কেউ কোনো প্রশ্ন না করে, তাদের মুখ বন্ধ করার জন্য, নাকি ভোট পাওয়ার জন্য? সেটাই জানতে চাইছি। মানে আবার 40 বছর পর্যন্ত দেওয়া হবে। সরকারের কোন নিয়মে 40 বছর পর্যন্ত চাকরি করার অধিকার আছে, বা চাকরি অ্যাপ্লাই করা যাবে 40 বছর পরে? এটাই প্রশ্ন। মেন রাজনীতিটা এখানটাতে। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं। রয়েছেন বিদেশ দা, আরো বড় খেলোয়াড়,
মানে আমি তো বলি যে হাওড়া ইজ ফিল্ড উইথ প্লেয়ার্স, ওরা বলে না যে আমরা প্লেয়ার, আমি বলছি তোমরা প্লেয়ার হতে পারো, এখানে যারা বসে আছে তারা তোমাদের কোচ। তৃণমূলে কিন্তু খেলোয়াড়ের শেষ নেই। বিদেশবাবু তার সাথে মানুষ ভূঁইয়া যে আপনাকে লাগাতে বলেছিল, এবারে এরা ভালোভাবেই খেলতে পারেন সেটা আমরা জানি। পশ্চিমবঙ্গে খেলোয়াড় এলে খেলার মন্ত্রী তিনি নিজে দৌড়ে যান। এবারে আমি একটা কথা বলতে চাইছি, যখন মেসি এসেছিল তিনি তো অনেক বড় খেলোয়াড়, ওই মেসি আসার পরে যখন কলকাতার বুকে রবীন্দ্রভারতী স্টেডিয়াম সেটা যখন ভাঙা হয়েছে, এবারে সেই কথাটা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর অরূপ বিশ্বাস বলেছিল তদন্ত যতদিন চলবে তিনি মন্ত্রিত্ব তার সেই পদটা থেকে দূরে থাকবেন। এখনও পর্যন্ত তদন্ত শেষ হয়নি, চার্জশিট গঠন হয়নি, কারা কারা এর পেছনে যুক্ত একটা মানুষকেই ধরা হয়েছে। এবারে ওই মানুষটা যাকে ধরা হয়েছে, যিনি এই ইভেন্টের হোস্ট ছিলেন, তাকে শুধুমাত্র ধরে অরূপ বিশ্বাসকে রীতিমতো খালাস করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তৃণমূলের খেলোয়াড়দের পরিচয়। তৃণমূলের নেতারা ভালোভাবেই খেলতে পারে, মানুষের জনজীবন নিয়ে খেলতে পারে, ছাত্রদের জীবন নিয়ে খেলতে পারে। তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে ছাত্রদের পেছনে লাগে, ঘরের মা বোনেদেরকে নিয়ে খেলতে পারে, যাদেরকে ডেকে পিঠে বানানোর কথা বলে, রাত্রি 2টোর সময় পার্টি অফিসে ডাকে। এগুলোই তো খেলোয়াড়। বিদেশ দা, স্বদেশ দা, মানস দা, পার্থ দা, মদন দা, এরা সব বড় বড় খেলোয়াড়। সায়নী ঘোষও কম বড় খেলোয়াড় নয়। তার অতীত ঘেঁটে দেখলে তিনি বড় মাপের একজন খেলোয়াড়। बात तो सही है दौड़ना तो पड़ता है। আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান? নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লিতে থাকে। আমি বলেছিলাম না একটু আগেই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিন্তু তারা মমতা দিদি বলে ডাকে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বা তাদের সাংসদ, তাদের বিধায়ক, এদের মধ্যে সামান্য রুচি বোধ বা তাদের যে পারিবারিক শিক্ষা, মানে বাবা মার দেওয়া যে শিক্ষা, সেগুলো টোটালি নেই। এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডগুলো সব কটা চিটিং বা চোর ছাড়া আর কিছু নয়। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নাম ধরে ধরে বলছে দিল্লিতে থাকে, বলে দিল্লিতে থাকবে নাকি, তোর বাড়ি এসে থাকবে নাকি? এরা সত্যি কথা বলতে কাউকে কখনো সম্মান করতে জানেনি, কোনো মানুষকে তার প্রাপ্য বা যোগ্যতা অনুযায়ী কখনো কোনো কাজ দিতে পারেনি। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও আজ পর্যন্ত প্রধানমন্ত্রীকে কখনো কোনো দিন সম্মান দেননি। অথচ এই বিজেপি না থাকলে আজকে তৃণমূল দলটাই হয়তো সিপিএম মুছে দিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাওয়াই যেত না খুঁজে। এনারা এখন বড় বড় কথা বলছেন, প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি হচ্ছেন পুরো নিমক হারামের বংশের প্রতীক। যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? তখন মমতা ব্যানার্জি পুরো পাহাড়ের মতো মানুষকে আগলে রাখেন। কারণ কি জানো তো, যখন এটা দার্জিলিংয়ের মানুষ বলতে পারবে, যখন দার্জিলিংয়ে বন্যা হয়েছিল না, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পৌঁছানোর কোনো রকম কোনো চেষ্টা করেননি। তার একদিন পরে ওখানে গিয়ে পৌঁছেছিলেন। এবারে সাদা মানে একটাই প্রশ্ন, যে কলকাতায় যখন তিনি নাচছিলেন, মানুষজন তখন ভেসে যাচ্ছিল, তাদের সাদের ঘরটুকু ভেসে যাচ্ছিল, ফসলের জমি ভেসে যাচ্ছিল, মমতা ব্যানার্জি কি তখন গেছিলেন? না, তিনি পুজো কার্নিভালে নাচতেছিলেন। এই নাচা শেষ হতে, সব কিছু ঠিকঠাক হতে, মমতা ব্যানার্জি নিজে বেরিয়েছিলেন ওখানে নাটক করতে। ক্যামেরা নিয়ে গিয়ে ফটো তোলা ছাড়া তার আর কোনো কাজ নেই। তৃণমূলের দেবাংশু একটা সময় জিজ্ঞাসা করেছিল যে মায়ের সাথে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী সেখানেও নাকি ক্যামেরা নিয়ে যান, ওটা শো অফ করবেন বলে। তো এখানটায় আমি একটাই প্রশ্ন সায়নী দিদিকে জিজ্ঞাসা করতে চাইছি, মমতা ব্যানার্জি যে মানুষের পাশে দাঁড়ান না, সেটা দাঁড়ানো বলে না, সেটা হচ্ছে ভোটের প্রচার বলে। ওইখানে গিয়ে দু একজনকে সাহায্য করে 4টে ফটো তুলে এনে এখানে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিলাম, আর বললাম আমরা সারা সময় মানুষের পাশে আছি, মানুষের দুঃখে সুখে মানুষের কাছে আছি। এইসব চিটিংবাজি, দালালি, এগুলো পশ্চিমবঙ্গের নেতারা ছাড়া আর কেউ করতে পারে না। এবং এটা যাদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ না। তিনি শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য চলে যান, সেটা আমরা জানি। কারণ ঘর থেকে বেরিয়ে যখন বাইরে পা রাখেন, তখন একবার সাংবাদিক সম্মেলন, আমি যাচ্ছি, এই 12টার সময় ফ্লাইট আছে, তারপরে ফ্লাইটে উঠে সেখানটা একটুখানি বলেন এই আমরা যাচ্ছি, ফ্লাইট থেকে নেমে একবার সাংবাদিক সম্মেলন, তারপরে তো প্রতি সময় হাগামোতা, সেগুলো কভার করতে ছাড়ে না তৃণমূলের লোকেরা। মমতা ব্যানার্জির একটা পেজ আছে না, সেই পেজে কিন্তু সব কিছু দেখানো হয়, যে মুখ্যমন্ত্রী কতজন মানুষকে হেল্প করলেন, কী করলেন, কোথায় গিয়ে সেই মানুষগুলোকে রাখলেন। মালদা মুর্শিদাবাদে যখন দাঙ্গা হয়েছিল না, মুখ্যমন্ত্রী একবারও কিন্তু যাননি। তিনি কিন্তু মানুষের পাশে আছেন, এটা সত্যি কথা। মানুষেরা যখন তাদের ঘর বাড়ি সেগুলো ছেড়ে যখন পালাতে বাধ্য হয়েছিল, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচাতে যাননি, না পুলিশ গেছে, কেউ যায়নি, সব কটা দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের পোঁদে লাথি মেরেছে। তো এখানটায় সায়নী ঘোষ যে কত বড় চিটিংবাজি কথা বলছেন, বা তার চিটিংবাজি কতটা উচ্চ লেভেলে চলে গেছে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। কাকে পান? তৃণমূলকে পান তো। 23 সালে যে ঘরগুলো অ্যালট হয়েছিল প্রধানমন্ত্রীর আবাস যোজনায়, সেখান থেকে সব টাকা ছেড়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাদের রাজ্য সরকারের অ্যাকাউন্টে। সেখান থেকে আজ পর্যন্ত সেই 23 সালে যাদের ঘর অ্যালট হয়েছিল, তারা এখনও পর্যন্ত 15,000 টাকা করে পাননি। প্লাস হচ্ছে যে লেবারগুলো কাজ হয় না, লেবারের কাজ, সেই কাজের টাকাও পর্যন্ত পাননি। এবার এই টাকাগুলো গেল কোথায়? সত্যি প্রশ্ন জাগতে পারে মানুষের। এই টাকাগুলো গেল হচ্ছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ফিউল, মুখ্যমন্ত্রীর আইফোন, মুখ্যমন্ত্রীর আইওয়াচ,
মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ুদান সব কিছুতেই কিন্তু এইসব গেছে। এবার মুখ্যমন্ত্রী এত সৎ মানের মানুষ, যিনি সায়নী ঘোষের মতো কিছু কিছু লিডারকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন, আর এনারা এসে এখানে ভাষণ দিতে শুরু করেন। এনাদের লজ্জা শরম এনাদের কিছুই নেই। এনাদের মতো এত ফালতু মানসিকতা সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে আর কারোর আছে বলে আমাদের মনে হয় না। ये लोग कहाँ से आते हैं? তো তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও গো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ভাই।